সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি গুণগত রসায়নের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চাই। সেখানে কি কি কন্টেন্ট আছে, অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে সেই নীতিগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আদ্যপান্ত দেখতে চাই। দেখো, অরবিট, তোমরা ক্লাস 9-10 অরবিট এবং অরবিটাল পড়ে এসেছো। অরবিট অরবিট এটা একটা ইংরেজি ওয়ার্ড। অরবিট, তুমি যদি সহজ ভাষায় বুঝতে চাও অরবিট কাকে বলে, প্রধান কক্ষপথকে অরবিট বলে। তোমরা দেখো, এটা একটা নিউক্লিয়াস। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা তুমি পড়ছো বা বুর পরমাণু মডেলে পড়েছো যে এগুলা হলো কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা নিউক্লিয়াস। এটা একটা এন এর মান 1, এটা এন এর মান 2, এটা এন এর মান 3। এই যে প্রধান কক্ষপথ গুলো আছে, এটা একটা প্রধান কক্ষপথ, এটা একটা প্রধান কক্ষপথ, এটা একটা প্রধান কক্ষপথ। এই প্রধান কক্ষপথ গুলোকে বলা হয় অরবিট। অথবা গুছিয়ে যদি আর একটু ভালো করে লিখতে চাও, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো আবর্তন করে সেই পথটাকে বলবা অরবিট। শেল, অরবিট হলো ইংরেজি শেল বা কক্ষপথ বা শক্তি স্তর, অনেকগুলো নাম। এর নাম অরবিট, এর নাম শেল, এর নাম কক্ষপথ, এর নাম শক্তি স্তর, এক্সেপ্টা। এদেরকে কি দ্বারা প্রকাশ করা? এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান সবসময় পূর্ণ সংখ্যা 1, 2, 3। যদি এন এর মান 1 হয় তখন তাকে বলবা কে শেল বা কে অরবিট, পরেটা এল অরবিট, পরেটাকে বলবা এম অরবিট। এই প্রতিটি অরবিটে 2n² ইলেকট্রন থাকে। 2n², এগুলো অরবিটের বৈশিষ্ট্য। প্রথমে তুমি বলো অরবিট কাকে বলে, প্রধান কক্ষপথকে অরবিট বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা প্রথমে সংজ্ঞা দিলাম 2 নম্বর। একে কি দ্বারা প্রকাশ করা? এন দ্বারা। এন এর মান সবসময় পূর্ণ সংখ্যা। প্রতিটি অরবিটে 3 নাম্বার 2n² ইলেকট্রন থাকে। 4 নাম্বার বলতেছো নিউক্লিয়াস থেকে অরবিটের দূরত্ব যত বাড়ে শক্তিও তত বাড়ে। সবচেয়ে বেশি শক্তি সম্পূর্ণ কে বলো? এম শেল, এম শক্তি স্তর, এম কক্ষপথ, এম অরবিট। আশা করি তোমরা অরবিট বুঝতে পেরেছো। প্রধান কক্ষপথকে অরবিট বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর মান সবসময় পূর্ণ সংখ্যা। প্রতিটি অরবিটে কয়টা ইলেকট্রন থাকে? 2n²। নিউক্লিয়াস থেকে অরবিটের দূরত্ব যত বাড়বে শক্তিও তত বৃদ্ধি পায়। এখন অরবিটাল কাকে বলে? তুমি দেখো, আমি এখন ক্লাস দিচ্ছি, বাহিরে বৃষ্টি হচ্ছে। বিশ্বের অনেক রাষ্ট্রতে দেখবো আজকে গিয়ে বৃষ্টি নেই, কিন্তু আকাশ তো সব রাষ্ট্রের উপরে আছে। যেখানে মেঘ আছে সেখানে বৃষ্টি হচ্ছে। ইভেন মনে করো বাংলাদেশের অনেক জায়গায় এখন বৃষ্টি হচ্ছে না, এই গাজীপুরে হচ্ছে। কারণ গাজীপুরের আকাশ সীমানা যেটা আছে সেই সময় মেঘে আচ্ছন্ন আছে। তাহলে টোটাল আকাশটা হলো একটা অরবিট। আর যে জায়গায় মেঘ আছে তাকে বলবো তুমি অরবিটাল। অর্থাৎ এই একটি অরবিটের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে তুমি বলবা অরবিটাল। অর্থাৎ টোটাল আকাশটা একটা অরবিট। এই অরবিটের যে জায়গায় মেঘ আছে তাকে বলবো তুমি অরবিটাল। অর্থাৎ একটি অরবিটের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি বা ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি তাকে তুমি বলবা অরবিটাল। এই অরবিটালকে তোমার প্রকাশ করা হয় SpDOF দ্বারা। তুমি দেখছো অরবিটকে প্রকাশ করা এন দ্বারা, কম্পারিজন করে পড়বে। আর অরবিটালকে প্রকাশ করা SpDF দ্বারা। বলতে পারো স্যার এস কি? এস হলো শার্প, তীক্ষ্ণ। আমরা সেই পূর্বে 10-15 বছর আগে দেখেছিলাম একটা ব্লেডের নাম ছিল শার্প ব্লেড, বলাকা ব্লেড। শার্প মানে তীক্ষ্ণ, ধারালো। এই শার্প থেকে আসছে, পি মানে প্রিন্সিপাল, আর ডি মানে ডিফিউজ, আর এফ আসছে ফান্ডামেন্টাল থেকে। এই ওয়ার্ডগুলো থেকে এগুলো এসেছে। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকে। তুমি দেখেছো এখানে কয়টি ইলেকট্রন থাকে? 2n²। আর প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকে 2টি সর্বোচ্চ, এর বেশি থাকে না। তুমি দেখেছো নিউক্লিয়াস থেকে অরবিটের দূরত্ব যত বাড়ে শক্তিও তত বাড়ে, কিন্তু প্রত্যেকটা অরবিটালে শক্তি সমান, ইকুয়াল। প্রত্যেকটা অরবিটালে শক্তি সমান। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। এদেরকে SpDF দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে অরবিট এবং অরবিটাল বুঝেছো, অরবিটালের পার্থক্য বুঝেছো, কম্পারিজন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, অরবিট এবং অরবিটাল। এখন একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে,
কোয়ান্টাম সংখ্যা, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন্টারমিডিয়েটের জন্য। এই কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার একটা সিকিউ আসে, এই কোয়ান্টাম সংখ্যা থেকে এমসিকিউ আসে, অ্যাডমিশনে তোমাদের এমসিকিউ আসে। কোয়ান্টাম সংখ্যা অথবা কোয়ান্টাম নাম্বার, একটা ইংরেজি ওয়ার্ড, কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা। তুমি জানো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়টা কক্ষপথ আছে? অসংখ্য, অসীম 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 কক্ষপথ, যার কোনো সীমা নাই, অসীম কক্ষপথ। তাহলে একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে? অসীম পর্যন্ত হাজার হাজার কক্ষপথ আছে, কোন কক্ষপথে ইলেকট্রন আছে আমি জানবো কি করে? কক্ষপথগুলো দেখতে কেমন, এবং ইলেকট্রনটা ঘড়ি কাটার দিকে করে নাকি বিপরীত দিকে করে, এইসব ফাংশন করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমি সাজিয়ে বলতেছি, শোনো। কোন একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে? প্রথম কক্ষপথে না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ? কক্ষপথটি দেখতে কেমন, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এবং ইলেকট্রনটি ঘড়ি কাটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে, এইসব বিষয় প্রকাশ করার জন্য কতগুলো সংখ্যা সৃষ্টি হয়েছে, এদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোন একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে? নাম্বার 1, কক্ষপথটি দেখতে কেমন, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার। নাম্বার 3, ইলেকট্রনটি ঘড়ি কাটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে। এইসব বিষয় দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোন একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে, কক্ষপথটি দেখতে কেমন, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এবং ইলেকট্রনটি ঘড়ি কাটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে, তা দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার ও কি কি একটু খেয়াল করে দেখো। কোয়ান্টাম সংখ্যা, ফার্স্ট ওয়ান, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান, তুমি জানো প্রতিষ্ঠানের প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কি বলো? প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা একে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যার ইংরেজি নাম হলো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। তুমি দেখবা কেমিস্ট্রি বা ফিজিক্সের বইগুলোতে এগুলোর টপিকের পাশে ইংরেজি লেখা, এটা উপরে নেবে। সাধারণত ইউনিভার্সিটিগুলোতে মেডিকেল পরীক্ষায় ইংরেজি টার্মটাও আসে। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর, সহকারী। সহকারী বা এজিমুথাল। এজিমুথাল, এটাই বেশিবার আসে, এজিমুথাল। এটার নামটা কেমন পিকুলিয়ার। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি, ইংরেজি সাবসিডারি, একে তোমার এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা একে এল দ্বারা প্রকাশ করা হয়। 3 নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক মানে চুম্বক, ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তারপরে হলো 4 নাম্বার তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন একটা ইংরেজি শব্দ, স্পিন বা ঘূর্ণন। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে তোমার এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 1, 2, 3, 4। তাহলে একটা ইলেকট্রন কক্ষপথের কোথায় আছে, কিভাবে আছে, এই সব কিছু ইন ডিটেলস তোমার প্রকাশ করার জন্য এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা জানা অবশ্যই জরুরি। এখানে দেখো 4টা অবজেক্টিভ আছে, কি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা অবশ্যই এগুলো বুঝতে পেরেছো। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো এটা নিউক্লিয়াস, এটা হলো একটা প্রধান কক্ষপথ, এটা একটা প্রধান কক্ষপথ, এটা কে শেল, এটা এল শেল, এটা n=1, এটা n=2। কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে, কোন প্রধান কক্ষপথ থেকে নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে, তা দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তুমি জানো n এর মান 1, 2, 3, 4 এক্সেট্রা অসীম। এখন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে তা দেখানোর জন্য যে সংখ্যা ব্যবহার করো কোয়ান্টাম সংখ্যা, তাকে বলা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়, n আমার 1, 2, 3, 4, 5, 6, 7 এক্সেট্রা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার প্রকাশ করে। আকার ফাংশনটা কি বলো? প্রধান কোয়ান্টাম সংখ্যার ফাংশন হলো কক্ষপথের আকার। একে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। n এর মান কি? সবসময় পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5। তাহলে কোন একটি ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে কোন প্রধান শক্তি স্তর থেকে ঘুরে তা দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আশা করি প্রধান কোয়ান্টাম সংখ্যা তুমি বুঝতে পেরেছো। এরপরে হলো তুমি দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি। সহকারী বা সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা? এল দ্বারা। কোন একটি ইলেকট্রন তো তুমি একটু আগে দেখলা কোন প্রধান শক্তি স্তর থেকে আবর্তন করে, তাহলে ওই ইলেকট্রনটা প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে,
কোন একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তা দেখানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা তাকে বলা হয় সহকারী বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরকে কেন্দ্র করে ঘুরতেছে তা দেখানোর জন্য যে সংখ্যা ব্যবহার করা তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি আবারও বলতেছি, কোন একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে তা দেখানোর জন্য যে সংখ্যা ব্যবহার করে তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান তোমার n-1 হয়, শূন্য সহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এল এর মান হয় শূন্য সহ n-1, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করো, n এর মান যত তার থেকে এক কম, n-1 শূন্য সহ। ফর এক্সাম্পল, যদি n = 1 হয় তবে l = হবে n-1, অর্থাৎ 1 - 0। যদি n = তোমার 2 হয় তাহলে l = হবে 0 আর 1, কারণ এই 2 - 1 সমান কত 1, আর এর আগে আছে 0, কারণ 0 সহ n-1। তাহলে তোমার প্রায়শই এমসিকিউতে আসে n = 2 হলে l এর মান কয়টি হয়? বলো কয়টি হয়? একটি, দুইটি। এখন এই n এর মান 0, 1, 2, 3 এর জন্য উপস্তর হবে s, p, d, f। এগুলো ফিক্সড করা, মুখস্থ করবে একদম। এই মানগুলোর জন্য এগুলো ফিক্সড। l এর মান 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে n এর মানের উপরে কিন্তু l এর মান ডিপেন্ড করে। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ফাংশন কি? সহকারী কোয়ান্টাম সংখ্যার ফাংশন হলো কক্ষপথের আকৃতি প্রকাশ করে আর উপস্তর। তুমি ইতিমধ্যে দেখেছো এই উপস্তর প্রকাশ করছে, s উপস্তর, p উপস্তর, d উপস্তর, f উপস্তর। তাহলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ফাংশন হলো দুইটা, কক্ষপথের আকৃতি প্লাস উপস্তর। আর প্রধান কোয়ান্টাম সংখ্যার ফাংশন কি? একটা, কক্ষপথের আকার প্রকাশ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখো তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেট চুম্বকের কিন্তু একটা ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র, এর কিন্তু অনেক শক্তি আছে। চুম্বক ক্ষেত্রের প্রভাবে কক্ষপথে ত্রিমাত্রিক, 3-ডাইমেনশনাল ওরিয়েন্টেশন বা সজ্জা ঘটে। চুম্বক ক্ষেত্রের প্রভাবে কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণ দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলতেছি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। ত্রিমাত্রিক মানে কি? x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণ দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একে তোমার m দ্বারা প্রকাশ করা হয়। এর মান তোমার 0 সহ ± l হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো l এর মানের উপরে m এর মান ডিপেন্ড করতেছে। যেমন ধরো n এর মান যদি 2 হয় তাহলে m এর মান তোমার, l এর মান তোমার হবে কত? 0 আর 1। তুমি দেখেছো একটু পূর্বে। এখন m এর মান তুমি দেখো 0 সহ তোমার অবশ্যই ± l, তাহলে 0 কে ± দেওয়া যায় কথা, একই কথা। এটা হলো ±1, আর যদি একে ভেঙে লেখো -1, 0 + 1। তাহলে দেখো n এর মান 2 হলে l এর মান 2টা হয়, আর l এর মান 0 হলে m এর মান হয় একটা, আর l এর মান 1 হলে m এর মান হয় 1, 2, 3টা। এগুলো এমসিকিউ, অবজেক্টিভে আসে। এখন m কি করে? m এর ফাংশনও দুইটা। একটা হলো ত্রিমাত্রিক দিক বিন্যাস, একটু সংজ্ঞা একটু আগে দেখেছো, ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে। আর কি করে? অরবিটাল সংখ্যা নির্ণয় করে। যেমন l এর মান 0 হলে এই m এ একটা পাইছো 0 মান, এটা হলো অরবিটাল সংখ্যা 1। এখানে কয়টা পাইছো? m এর মান 1, 2, 3টা, তাই এখানে অরবিটাল সংখ্যা কত? 3। তাই l এর মান যখন 0 হবে তখন অরবিটাল পাবা একটা, l এর মান যখন 1 হবে তখন অরবিটাল পাবা 3টা। এরকম করে এমসিকিউ আসে। অর্থাৎ এটা আমি একটু পরেও একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখবো, সেখানে আমরা ইন ডিটেইলস করবো। তাহলে আমি একটু সংজ্ঞা পড়তেছি, একটু খেয়াল করবে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? চুম্বক ক্ষেত্রের প্রভাবে কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণ দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা হয় চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একে m দ্বারা প্রকাশ করা হয়। m এর ফাংশন দুইটা, একটা হলো ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা, আরেকটা হলো তোমার অরবিটাল সংখ্যা নির্ণয় করা। এখন একটু দেখো
স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে তা দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। একে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান দুইটা, একটা হলো প্লাস হাফ আর একটা হলো মাইনাস হাফ, ফিক্সড করা, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। অর্থাৎ একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। প্লাস হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে, মাইনাস হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে কোন একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে তা দেখানোর জন্য যে সংখ্যা তাকে বলা হয় স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার ফাংশনটা কি, কাজটা কি? ইলেকট্রনের ঘূর্ণন দিক প্রকাশ করে। তাহলে একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে। এখন আমরা একটু বিষয় খেয়াল করি। তুমি দেখেছো এন, দেখেছো তুমি কি তোমার এল, এরপরে এম, পরে হলো এস, এই হলো চারটা কোয়ান্টাম সংখ্যা। তুমি বলো এটার কাজ কি? এটার কাজ হলো একটা কক্ষপথের আকার প্রকাশ করা, আকার, আকার। এটা কাজ কি? কক্ষপথের আকৃতি প্লাস উপস্তর। এটা কি কাজ বলো? দিক বিন্যাস প্লাস অরবিটাল, অরবিটাল সংখ্যা নির্ণয় করা এর কাজ। আর এটা কি কাজ বলো? ঘূর্ণন দিক। আর এটার মান তো তুমি জানো সবসময় পূর্ণ সংখ্যা, আর এটার মান হলো শূন্য সহ n-1, আর এটার মান হলো শূন্য সহ প্লাস মাইনাস এল, আর এটার মান হলো প্লাস হাফ আর হলো মাইনাস হাফ। দেখো কতগুলো অবজেক্টিভের মধ্যে আছে, এগুলো তোমার এমসিকিউ আসবে, এডমিশনে আসবে। এন এর মান পূর্ণ সংখ্যা, ইহা কি প্রকাশ করে? কক্ষপথের আকার। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান শূন্য থেকে n-1। আর এটা কাজ হলো দুইটা ফাংশন, একটা হলো কক্ষপথের আকৃতি প্রকাশ করে আর হলো উপস্থ নির্ণয় করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলো তোমার শূন্য সহ প্লাস মাইনাস এল, এটা দুইটা ফাংশন, একটা হলো দিক বিন্যাস প্রকাশ করে আর একটা হলো অরবিটাল সংখ্যা নির্ণয় করে। আর এটার কাজ হলো তোমার S3 বা গুণন কোয়ান্টাম সংখ্যার দুইটা মান আছে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, ফিক্সড করা। আর এটা হলো গুণন দিক প্রকাশ করে। কার গুণন দিক? ইলেকট্রনের গুণনের দিক। আশা করি তুমি যদি এইটুকু বুঝো, এখানে অনেকগুলো প্রায় 10-15টা অবজেক্টিভ এখানে আছে, এগুলোই তোমাদের কিন্তু প্রায় আসে। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা একটু সলভ করতে চাই। তোমার এরকম একটা কোশ্চেন আসে, নিউক্লিয়াস প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আরেকটি যে চতুর্থ। এটা বলে কে, এটা এল, এটা এম, এটা এন। বলে সর্ববহিস্থ স্তরের জন্য এল ও এম এর মান হিসাব করে ইলেকট্রন সংখ্যা ও অরবিটাল সংখ্যা দেখাও। বলতেছে এই উদ্দীপকের সর্বশেষ কক্ষপথের জন্য এল ও এম এর মান হিসাব করে ইলেকট্রন সংখ্যা ও অরবিটাল সংখ্যা দেখাও। তাহলে তুমি বলো এন শেলের জন্য, এটা হলো 1, এটা 2, এটা 3, এটা কত বলো? 4। তাহলে এন এর মান কত বলো তুমি? 4। এন এর মানটা হলো 4। এল এর মান কত তুমি একটু আগে বলেছি? শূন্য সহ n-1। তাহলে কত? 0, 1, 2, 3। এগুলা কি করে বলো? উপস্তর নির্দেশ করে, তোমাদের পূর্বেই বলেছি উপস্তর। এটার জন্য এস, এটার জন্য পি, এটার জন্য ডি, আর এটার জন্য এফ। আর এই উপস্তর গুলোর পূর্বে এন এর মান বসে, তাই কি দিবে? 4s, 4p, 4d, 4f। দেখো কত সিম্পল জিনিস। একসাথে আরো অনেক কোশ্চেন হয় এখানে। দেখো এন এর মান 4 হলে কোন উপস্তর সম্ভব? 4s সম্ভব, 4p সম্ভব, 4d সম্ভব, 4f সম্ভব। কত সিম্পল কোশ্চেন। দেখো 4টা অবজেক্টিভ এখানে, যে এন এর মান যদি 4 হয় তাহলে কি কি উপস্তর সম্ভব, অথবা এন এই সর্বশেষ কক্ষপথের জন্য নিচের কোন উপস্তর গুলো সম্ভব? 4s, 4p, 4d, 4f। এরপরে হলো তোমার এম এর মান। এম তুমি জানো এম এর মান শূন্য সহ তোমার প্লাস মাইনাস এল। তাহলে এটা কি? শূন্য মানে প্লাস মাইনাস শূন্য, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3। একে ভেঙে লেখো, -1 0 প্লাস 1, এটা হলো -2 -1 0 প্লাস 1 প্লাস 2, -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এই এম এর মান কি ফাংশন কি করে? অরবিটাল, অরবিটাল সংখ্যা নির্ধারণ করে। তাহলে দেখো এখানে একটা আছে, তাই 1, 1 2 3 আছে 3, এটা 5টা আছে, এটা 7টা আছে, তুমি গুনে নিও। তাহলে অরবিটাল সংখ্যা নির্ণয় করে ফেলছে। এখন উনি বলতেছেন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রন সংখ্যা, তুমি জানো একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, সর্বোচ্চ 2টা। আর অরবিটে 2n²।
তাহলে এখানে অরবিটাল সংখ্যা কয়টা? এক, একটার মধ্যে ইলেকট্রন থাকবে দুইটা, তিনটার মধ্যে ডাবল ছয়টা, পাঁচটার মধ্যে 10টা, সাতটার মধ্যে 14টা। তাহলে দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডে অনেকবার পরীক্ষায় আসছে। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে এল ও এম এর মান হিসেব করে ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যা দেখাও। তাহলে n = 4, l = এটা পেয়েছো, এটা পেয়েছো, m এ এটা পেয়েছো, এটা পেয়েছো, সব পেয়েছি। অরবিটাল সংখ্যা কয়টি মোট যদি হিসাব করতে বলে তাহলে যোগ করবে সবগুলো, আর যদি ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলে যোগ করবে সবগুলো। আনসার। এভাবে কখনো কখনো চতুর্থ না এসে তৃতীয় আসে, যদি তৃতীয় আসে লাস্টের লাইনটা বাদ দিবে শুধু খালি, আর সব সেম। এটা বসাবে কি বলো তুমি? 3, আর এটা এই ক্ষেত্রে খালি 3 বসাবে। 3 3 3 শেষ, আরেকটা হয়ে গেল আনসার। এটা হলো তৃতীয় কক্ষপথের জন্য। এভাবে দ্বিতীয় কক্ষপথের 2 বসাবা, এটা 2 2 2, আরেকটা হয়ে গেল, লাস্টটা মুছে দিবে। দেখো একটা দিয়েই সব শেষ। কত সিম্পল বিষয় তোমরা লক্ষ্য করেছো, কত সহজ বিষয়। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার আমরা আদ্যপান্ত বুঝে গিয়েছি। রয়েছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি হলো তোমার 3টা। একটা হলো আউফবাউ নীতি, একটা হলো তোমার পলির বর্জন নীতি, আর একটা হলো হুন্ডের নীতি। 3টা নীতি আছে তোমাদের। এই ইলেকট্রন বিন্যাসের নীতি দিয়ে তোমাদের অবশ্যই এমসিকিউ, সিকিউ এবং অ্যাডমিশনে কোশ্চেন হয়েই থাকে। আউফ বাউ নীতি, এই আউফবাউ নীতিকে বিল্ডিং সাপ নীতিও বলা হয়। বিল্ডিংস আপ, অথবা একে n+l এর নীতিও বলা হয়। দেখো কতগুলো এমসিকিউ এখানে আসছে। আউফবাউ নীতির অপর নাম হলো বিল্ডিং সাপ নীতি, n+l এর নীতি। বিল্ডিং সাপ নীতি কেন? একটা বিল্ডিং এর প্রথমে তুমি 2 তলায় ওঠো, তারপরে 3 তলায়, তারপরে 4 তলায়, তারপরে 5 তলায়। তুমি দপাস করে প্রথম তলা থেকে তুমি 7 তলায় চলে যেতে পারো না। একটা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে তুমি যেভাবে উপরে উঠো, ঠিক ইলেকট্রন গুলো ওইভাবে সিঁড়ি বেয়ে ঢুকতে থাকে, ইলেকট্রন ঢুকতে থাকে অরবিটালে। এই জন্য এর নাম হচ্ছে বিল্ডিংস আপ নীতি। অর্থাৎ আপে যেভাবে ওঠো একটা বিল্ডিং এর, সেইভাবে আউফবাউ নীতিটা হয়। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন কোনটা নিম্ন শক্তির, কোনটা উচ্চ শক্তির, এটা তুমি বুঝবে কিভাবে? তা বুঝবে এই n+l এর মান দেখে। যেহেতু এই টোটাল সিস্টেমটাকে তোমার n+l এর মান নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য একে n+l এর নীতি বলা হয়। তাহলে আউফবাউ নীতির অপর নাম বিল্ডিং সাপ নীতি, একটা বিল্ডিং এর উপরে যেভাবে উঠো। আর n+l এর নীতি বলা হয়, আর n+l কোন অরবিটালটি উচ্চ শক্তির, কোন অরবিটালটি নিম্ন শক্তির তা নির্ধারণ করে। ফর এক্সাম্পল তুমি দেখো 2s 3s, তুমি বলো n = কত? এখানে এই যে 2, l = যেহেতু s 0, অতএব n+l = 2 + 0 = 2। 3s এর ক্ষেত্রে n = কত বলো? 3। l = কত? s এর জন্য অল টাইম 0, অতএব n+l = 3 + 0 = 3। তুমি বলো, ক্যালকুলেট করেছি। এই 3 কিন্তু বড় আর 2 কিন্তু ছোট, সেহেতু এখানে 3s is greater than 2s, অর্থাৎ 3s এর শক্তি বেশি। তাই 3s ইলেকট্রন প্রথমে যাবে না, সবার প্রথমে যাবে নিম্ন শক্তিতে, কারণ নিম্ন শক্তির অরবিটালে স্থিতিশীলতা বেশি। তাই প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর উচ্চ শক্তিতে প্রবেশ করবে। তুমি এই হিসাবটা অবশ্যই বুঝতে পেরেছো। 2s দিয়েছে, 2p দিয়েছে। এখন আমি 3s আর 2p আমরা হিসাব করতে চাই। 2p and 3s। দেখো n = কত বলো তুমি? 2, আর p এর জন্য অবশ্যই 1, এই p অরবিটাল, অতএব n+l = 2 + 1 = 3। এখানে s এর জন্য n = 3, একটু খেয়াল করে দেখো, s এর জন্য অবশ্যই ডেফিনেটলি 0। n+l = কত বলো? 3 + 0 = 3, দুইটাই সমান, সেম। তাই বলে দুইটাতে একই সাথে ইলেকট্রন প্রবেশ করার ক্ষমতা কিন্তু নাই। একটাতে আগে প্রবেশ করবে আর একটাতে পরে। বিজ্ঞানীরা বলতেছে যখন এরকম শক্তি n+l এর মান সমান হয়ে যায়, তখন বলতেছে তোমরা n এর দিকে তাকাও, n এর মানের দিকে তাকাও। যেটা n এর মান কম সেটা নিম্ন শক্তির, তাই সেখানে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে। তাই প্রথম ইলেকট্রন প্রবেশ করে 2p,
এটার নিম্ন শক্তি, এই 3s এর শক্তি বেশি 2p অপেক্ষা, n এর মান বলে দিচ্ছে, তাই প্রথমে 2p তে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে তুমি দেখো n প্লাস l এর মান থেকেই তুমি বুঝতে পারতেছো কোন অরবিটালটি নিম্ন শক্তির এবং কোন অরবিটালটি উচ্চ শক্তির। এই জন্য আফবাউ নীতিকে বলা হয় বিল্ডিংস আপ নীতি অথবা n প্লাস l এর নীতি। এই নীতির উপর ভিত্তি করে তোমার ইলেকট্রনকে বিন্যাস সাজানোর জন্য একটি সূত্র দেওয়া হয়েছে 1s 2 3 4 5 6 7 এই পর্যন্ত আঁকলাম 7s। এস এর পরে কি বলো তোমরা? পি। এই যে 7 আছে এক করে কম লিখবা 6p 5p 4p 3p 2p আর লিখবে না, কারণ 1p সম্ভব না। কেন সম্ভব না একটু পরে বলবো। পি এর পরে কি ডি, এক করে কম লিখবা, সেহেতু 6d আছে 6p আছে, তাই 5d লিখবা, 4d লিখবা, 3d লিখবা, 2d সম্ভব না, এটা পরে বলবো। 4f লিখবা, এই 5 থেকে এক কম লিখবা 4f, 3f সম্ভব না, এটা আমি পরে বলবো। তাহলে একটু দেখো, প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, অর্থাৎ তীর চিহ্ন যেদিকে যাবে সেদিক থেকে তুমি এগুলো কাউন্ট করে একটি সূত্র প্রতিপাদন করে নেবে। এই সূত্র দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস আঁকবো, ইলেকট্রন কনফিগারেশন আঁকবো। তাহলে দেখো কি দাঁড়ালো, প্রথমে আমার কি আছে 1s, তারপরে কি আছে 2s, তারপরে কি আছে 2p, তারপরে কি আছে 3s, তারপরে কি আছে 3p, তারপরে কি আছে 4s। আমি আর আঁকলাম না, এরকম করে চলবে। এই যে বিন্যাসটা, নিয়মটা, এটাকে বলে আফবাউ নীতি। সবচেয়ে শক্তি কম কার? এখানে 1s, সবচেয়ে এখানে আপাতত কার সবচেয়ে বেশি? 4s এর ক্ষেত্রে। তাই ইলেকট্রন প্রথমে 1s এ যাবে, তারপর 4s এ যাবে। এরপরে তো আছে, আরো আছে। তোমাদের এইভাবে এমসিকিউ আসে, যেমন কতে দিবে তোমাকে মনে করো 3d, খতে দিবে তোমাকে মনে করো 1s, গতে দিবে তোমাকে মনে করো 5d, এবং লাস্টে দিলে মনে করো 7s। তোমাকে বলবে এর মধ্যে সবচেয়ে নিম্ন শক্তির কে ব্যাখ্যা করো, তাহলে এটা মুখস্থ করতে হবে। কিন্তু এটা মুখস্থ করা তো টাফ হবে তোমার জন্য। এটা একটা সিম্পল একটা নিয়ম আছে। দেখো এটা 3, ডি এর জন্য কিন্তু 2, ডি এর জন্য 2, কারণ ওই এল এর মান দেখছিলে 0 1 2 3, এস পি ডি এফ, এটা মুখস্থ করবা। ডি এর জন্য 2, এটা কত হলো 5, এটা 1 0 এস এর জন্য 1, আর এর 5 2 হলো 7, এটা 7 এস এর জন্য কত 0 7। তাহলে তোমাকে বলছে কোনটা নিম্ন শক্তির, তাহলে তুমি দেখো এটা। আর সবচেয়ে উচ্চ শক্তির কোনটা দেখো, এটাও 7 এটাও 7, কিন্তু যেটা এন এর মান বেশি সেটা উচ্চ শক্তির। তাহলে এন এর মান দেখো এটা 5 আর এটা হচ্ছে 7, তাহলে এটা উচ্চ শক্তির হবে। নিম্ন শক্তির হবে এটা, উচ্চ শক্তির হবে এটা। দেখো কত ইজিলি তুমি এমসিকিউ সলভ করতে পারতেছো। এটা হলো এই আফবাউ নীতির ইন ডিটেলস, আদ্যপান্ত। এই নিয়মে আমরা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে পারি। 9-10 শিখেছ। এর মধ্যে ক্রোমিয়াম এবং কপার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এটাও ক্লাস 9-10 পড়েছ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে যে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম? ক্রোমিয়াম এবং কপার। ডি অরবিটালটি সাধারণত অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা থাকতে চায়, কারণ এই অবস্থায় এরা অত্যন্ত স্থিতিশীল হয়, আর সকল মৌলই তোমার স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাই যখন এই ক্রোমিয়াম মানে আর্গন তুমি জানো 18, আমি আর 1s2 2s2 2p6 লিখলাম না, 18 লিখে ফেলছি একসাথে। তারপর 3d 4s2 3d4, এই এরকম ইলেকট্রন কনফিগারেশন হওয়া উচিত ছিল আফবাউ নীতি অনুযায়ী। কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু আফবাউ নীতি অনুযায়ী হয় না, এটা কিন্তু তোমার আসে ব্যতিক্রম, আফবাউ নীতির ব্যতিক্রম এটা। সেটা কি? এই এস থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, তোমার এই অর্ধপূর্ণ হয়ে গেল, আর এখানে একটা ইলেকট্রন কম হবে। এটা হলো ব্যতিক্রম, এক্সেপশন ইলেকট্রন বিন্যাস। ঠিক এভাবে এটা হলো 10 এইটার ক্ষেত্রে এটা আর্গন 3d5 4s1, আর এটা 10 4s1। তাহলে দেখো এখানে 18 আর 19 আর 10 29, 18 19 আর 5 24, এই দুইটা ইলেকট্রন বিন্যাস আফবাউ নীতি মেনে চলে না, ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে ক্ষতে। ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন? ব্যতিক্রম এই ডি অরবিটাল
অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থা থাকতে চায়, এরা এই অবস্থা অত্যন্ত স্থিতিশীল। তাই স্থিতিশীলতা অর্জনের জন্য এরা ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস প্রদর্শন করে। এগুলো তোমরা সবকিছুই করে নেবে। এখন হলো দেখো পুলির বর্জন নীতি। পুলির বর্জন নীতি, পুলি বা পাউলিও বলা হয়, পুলির বর্জন নীতি বা পাউলিও বলা হয়। উনি বলতেছেন যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, পারে না, পারে না, যে কোনো দুইটা। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা। যেমন হিলিয়াম 1s2, তুমি বলো হিলিয়ামে কয়টি ইলেকট্রন আছে? দুটি। মানে প্রথম ইলেকট্রনের জন্য তুমি বলো n ইকুয়াল টু কত? এই যে 1। l ইকুয়াল টু কত? তুমি বলো n-1 মানে 0, একটু আগেও দেখিয়েছি। m ইকুয়াল টু কত? 0। s ইকুয়াল টু কত? +½ কারণ একটা ইলেকট্রনের জন্য s এর মান প্রথমটার জন্য +½ হবে, কারণ ইলেকট্রন আছে আমার দুইটা, প্রথমটার জন্য +½ হবে, পরেরটার জন্য -½ হবে। তাহলে দ্বিতীয় ইলেকট্রন এর জন্য কি হবে? n ইকুয়াল টু কত? 1, এই যে 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু হবে -½ তাহলে দেখো চারটি কোয়ান্টাম সংখ্যা, একটা, দুইটা, তিনটা, চারটা। প্রিন্সিপাল, সহকারী, ম্যাগনেটিক, স্পিন। ইলেকট্রন আছে করে দুইটা, এই দুইটা ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করেছি। দেখো এটা একই, এটা একই, এটা একই, কিন্তু এটা ভিন্ন। চারটার মান কোনোদিন এক হবে না, এটাই বলতেছে পলির বর্জন নীতি। পরমাণু ইলেকট্রন বিন্যাসে যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, এই দেখো ভিন্ন ভিন্ন। তোমাদের আরেকটি এক্সাম্পল যদি আমি দেখাই তাহলে আর একটু ইজি হবে, যেটা ঢাকা বোর্ডে আসছে। কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করো। কপার তুমি জানো এটা 29, এটা হলো আর্গন 3d10 4s1। সকল ছাত্রছাত্রী মনে করে এটাই বোধহয় সর্বশেষ ইলেকট্রন, একটা আছে তো তাই, আসলে কিন্তু এটা সত্য না। এই আর্গন 18, এটা হলো 19তম ইলেকট্রন। 19তম, কোথায় সর্বশেষ হবে? এটা 19তম। আর এখানে 20 থেকে 29তম ইলেকট্রন এখানে আছে, এটা হলো 19তম ইলেকট্রন। আর তোমার চাইছে সর্বশেষ ইলেকট্রনের জন্য, তাহলে সর্বশেষ ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু কত বলো? 3। যদি তুমি এটা ধরতা তাহলে n এর মান কত হইতো? 4। সব ভুল, সব ভুল। কত সিম্পল বিষয় দেখো। কেমিস্ট্রি সবাই বলে কঠিন কঠিন, আমি বলি কেমিস্ট্রি সহজ। কেমিস্ট্রিতে 100তে 100 পাওয়া যায়, সেকেন্ডের 100তে 100 পাওয়া যায়, 200তে 200 পাওয়া সম্ভব। আমার ছাত্র অনেকেই 100 পাচ্ছে, 200 পাচ্ছে, 200-এর মধ্যে 200 পাচ্ছে। দেখো n ইকুয়াল টু কত? 3। l ইকুয়াল টু কত? মনোযোগ দিবে। দেখো এটা কিন্তু ডি, এটা কিন্তু ডি। ডি এর জন্য কত বলো তোমরা? 2। এম, এমটা আমি একটু পরে যাচ্ছি, এম এর মানটা তুমি দেখো। এস এর মান, এস এর মান তুমি দেখো, এটা কিন্তু সর্বশেষ ইলেকট্রন চাইছে। তাহলে সর্বশেষ ইলেকট্রনের জন্য কি হবে বলতো? প্রথম পাশের জন্য +½ পরের পাশের জন্য -½ এখন এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কয়টি হবে তুমি বলো? 1 2 3 4, কত হবে? -2 -1 0 +1 +2, এটা হবে। কিন্তু ইলেকট্রন চাইছে একটা, একটার জন্য তো 1 2 3 4 5টা মান হবে না, একটা মান হবে। তাহলে দেখো তো এটা ডিটা শুরু হয়েছে কত থেকে? 20 থেকে শুরু হয়েছে। তাহলে এটা 20 21 22 23 24 25 26 27 28 29, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনের জন্য এখানে মান হবে +2। আমি আবার বলতেছি, একটু খেয়াল করে দেখো। উনি বলতেছেন মানে একটা ইলেকট্রনের জন্য কিন্তু আমি মান চাচ্ছি, আমি কিন্তু দুইটা কম্পারিজন করি নাই পলি বর্জন নীতি। দুইটা যদি কম্পারিজন করতে চাও আমি একটু পরে করতেছি, একটু দেখো। সর্বশেষ ইলেকট্রন n ইকুয়াল টু 1 মানে 29তম ইলেকট্রন। এটা এটা কয়তম ইলেকট্রনের জন্য বলো? 29তম ইলেকট্রনের জন্য করতেছি আমি। n ইকুয়াল টু কত? 3। l ইকুয়াল টু কত? ডি আছে তাই 2, m এর মান হবে +-2, এই লিখছি। s এর মান হলো সর্বশেষ ইলেকট্রন যেহেতু সেটা -½ আর এখানে দেখো এটা শুরু হয়েছে কত? 20 থেকে, তাহলে 20 21 22 23 24 25 26 27 28 29, এই একটা মান হবে +2 হবে आंसर। এভাবে আমরা করলাম। এভাবে তুমি যদি মনে করো
এই 19তম ইলেকট্রন না লিখে তুমি যদি 28তম ইলেকট্রন লেখো, 28তম, তাহলে n ইকুয়াল টু কত? 3 হবে, l ইকুয়াল টু 2 হবে, m ইকুয়াল টু কত হবে? 28 কোথায় আছে? এই যে এটা হবে +1, আর s ইকুয়াল টু হবে কত? -1। তাহলে দেখো দুইটা ইলেকট্রন কম্পারিজন করছি, একই একই, এটা কিন্তু ভিন্ন, এটা একই, কিন্তু এটা দুটো কিন্তু ভিন্ন হয়েছে। এটা একটা +2, একটা +1। ইহাই হলো অপনির্ভরযোগ নীতি। অর্থাৎ যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা ঢাকা বোর্ডে আসছে। আশা করি এই পরিবর্তন নীতি তোমরা বুঝতে পেরেছ। এখন হলো তোমাদের হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? দেখো, নাইট্রোজেন 1s2 2s2 2p3, ভেঙে লেখো 1s2 2s2 2px py pz 111। এটা হলো যুজ্যতা স্তর। যুজ্যতা স্তর, হুন্ডের নীতিটা যুজ্যতা স্তরের জন্য প্রযোজ্য, কিন্তু যুজ্যতা স্তরের সবার জন্য না। যুজ্যতা স্তরের সমশক্তি সম্পূর্ণ অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুজ্যতা স্তরের সমশক্তি সম্পূর্ণ অরবিটাল মানে পি 3 প্রকার তুমি জানো। একটা হলো px, একটা হলো py, একটা হলো pz। ডি 5 প্রকার তুমি জানো। ডি 5 প্রকার, ডি dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। এই প্রত্যেকটা শক্তি সমান। এখানে px ইকুয়াল টু py ইকুয়াল টু pz, প্রত্যেকটা শক্তি সমান। দেখো গ্রাউন্ড স্টেটই আছে, প্রত্যেকটা শক্তি সমান, আপ এন্ড ডাউন হয় না। এই ডি, পি এবং এফ অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না, কারণ এস অরবিটালে শুধু একটি গড় আছে, এখানে ভিন্ন ভিন্ন গড় নেই। তাই তোমাদের বারংবার পরীক্ষায় আসে হুন্ডের নীতি কোন অরবিটালের জন্য প্রযোজ্য হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এস অরবিটাল। কার জন্য প্রযোজ্য হয়? পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। শুধুমাত্র এস অরবিটালের জন্য হয় না। তাহলে তুমি যে এখানে দেখতেছো এস এর দুইটা ইলেকট্রন আছে, এইটার জন্য কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য হবে না, হবে তোমার এই পি অরবিটালের জন্য। তাহলে কোন মৌলের যুদ্ধতা স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। খেয়াল করো 1s2 যেটা আছে, তাহলে একটা ইলেকট্রন এদিকে, পরেরটা বিপরীত দিকে, এখানে একটা ইলেকট্রন এদিকে, একটা বিপরীত দিকে। আর পি 3 প্রকার তুমি জানো, এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করছে। দেখো এটা পি, এটা হলো 1s, এটা 2s। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য হয়েছে। ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, কিন্তু আমার আর নাই। একটু পরে আমি দেখাচ্ছি যেটা আছে। তাহলে কি দাঁড়ালো? কোন মৌলের যুদ্ধতা স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। যেমন অক্সিজেন যদি আঁকো তুমি, তাহলে এটা দাঁড়াবে এরকম এরকম এরকম। তাহলে একটা 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 করে দিয়েছ, পরেরটা এটা হবে। কারণ পিতে কয়টা থাকে অক্সিজেনের ক্ষেত্রে তুমি জানো? p4। এটা অক্সিজেনের ক্ষেত্রে p4। তাহলে এটা 1s2, এটা 2s2 2p4 এটা কিন্তু। তাহলে দেখো 1 2 3, পরে একটা দিচ্ছে 4। প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে কোন মৌলের যুদ্ধতা স্তরের এই যুদ্ধতা স্তর সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপরে যদি থাকে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই তিনটা নীতি অবশ্যই আসে, ভালো করে আদ্যপান্ত মাথায় ছোটস্থ করে রাখবে, তাহলে তুমি একটা সিকিউ পেয়ে যাবে এখান থেকে। তাহলে আব্য নীতি কি? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। পরিবর্তন নীতি কি? যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। হুন্ডের নীতি কি? যুদ্ধতা স্তরের সমশক্তি সম্পূর্ণ অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। কোন মৌলের যুদ্ধতা স্তরের সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তোমাদের প্রায়শই কোশ্চেন আসে, দেখাও যে নাইট্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে। তুমি প্রথমে হুন্ডের নীতি সংজ্ঞা লিখে দিয়ে দিবে, এরপরে এভাবে ইলেকট্রন কনফিগারেশন আসবে, এরপরে তুমি বাংলা বলে দেবে। উপরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করছে, এরপর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে, অতএব এরা হুন্ডের নীতি মেনে চলে। দেখো কেমিস্ট্রি কতটুকু ইজি, তুমি যদি একটু বুঝে পড়ো। বুঝে পড়লেই তুমি চান্স পাবে। তাই আমার
আজকের কন্টেন্ট সমস্তই শেষ করেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে একটু ইন্সপায়ার করার জন্য হলেও তুমি কমেন্ট করবে, লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে। তোমাদের সুন্দর জীবনের আশায় আল্লাহর কাছে দোয়া রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।